হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ আমরা দেখব হাইস্ট ক্যাটাগরির মোস্ট হাইপড মুভি ড্যান অফ থিপসের সিকুয়াল ড্যান অফ থিপস 2 মুভিটি। এটার প্রথম পার্টটাতে মিলিয়ন ভিউজ পেয়েছিলাম, তাই সিকুয়াল ভার্সনটা রিলিজ হওয়া মাত্রই সেটা নিয়েও হাজির হলাম। কমেন্টে লিংক দেওয়া আছে, চাইলে প্রথম পার্টটাও দেখে নিতে পারেন। তো প্রথম পার্টে আমরা দেখেছিলাম ডাকাত দলের সদস্য ডনি আমেরিকার সবচেয়ে সিকিউরড ফেডারেল ব্যাংক থেকে তারা যে টাকাগুলো ডাকাতি করেছিল সেগুলো নিয়ে সে একাই ইউরোপে পালিয়ে যায় এবং সেখানে গিয়ে সে আরো বড় চুরির প্ল্যান করছিল। কিন্তু এদিকে পুলিশ অফিসার নিক এখনো তার পিছু ছাড়েনি। তো শেষ পর্যন্ত এই চোর পুলিশের দৌড়ে কে জিতবে এবং এই পার্টে মুভিটাতে নতুন কি কি টুইস্ট আছে জানতে হলে আসুন পুরো এক্সপ্লেনেশনটা দেখে নেই। মুভির শুরুতে দেখা যায় এয়ারপোর্টে একটা বিমান ল্যান্ড করছিল। বাইরে একটা কন্টেইনারের ভেতরে ডনি এবং তার টিম অপেক্ষা করছিল। ডনি ইউরোপে পালিয়ে আসার পরে একটা নতুন গ্যাংয়ের সাথে জয়েন করেছে। এই গ্যাংয়ের নাম হলো প্যান্থার। তো এয়ারপোর্টের ভেতরে বিমানবালার ছদ্মবেশে তাদের আরেক টিম মেম্বার জোভানা বিমানের আপডেট জানিয়ে দিচ্ছিল। জোভানা গ্রিন সিগন্যাল দেওয়া মাত্রই দুটো নকল পুলিশের জিপে করে ডনি এবং তার টিম কন্টেইনারের ভেতর থেকে বেরিয়ে আসে। এরপরে তারা সোজা এয়ারপোর্টের ল্যান্ডিং জোনে বিমানের কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা পুলিশের ছদ্মবেশে জিপ থেকে নেমে আসে এবং সবাইকে হোস্টেস বানিয়ে নেয়। ডনি বিমানের ভেতরে ঢুকে একটা লকার ভাঙে এবং সেখান থেকে একটা পার্সেল চুরি করে নেয়। এই পার্সেলের ভেতরে ছিল মহামূল্যবান একটা লাল রঙের ডায়মন্ড। তো এ সময় কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরায় একজন গার্ড তাদেরকে দেখে ফেলে এবং সাথে সাথেই পুলিশকে ইনফর্ম করে দেয়। পুলিশকে আসতে দেখে জোভানাও ডনিকে ইনফর্ম করে। ফলে তারা জিপ দুটো নিয়ে আবারও দ্রুত এয়ারপোর্ট থেকে পালিয়ে কার্গো সেকশনে চলে যায় এবং কন্টেইনারের ভেতরে ঢুকে পড়ে। এরপরে ট্রাকে করে তারা ইজিলি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে যায়। পরের সিনে আমরা পুলিশ অফিসার নিককে দেখতে পাই। নিক খুব ফ্রাস্ট্রেশনের মাঝে ছিল, কারণ তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে। এমনকি কোর্টের নির্দেশে সে সন্তানের কাস্টোডিও হারিয়ে ফেলেছে। তো নিজেকে সামলে নিয়ে নিক একটা ক্যাফেতে কফি খেতে যায়। তখন সে টিভিতে নিউজে জানতে পারে অ্যান্টওয়ার্প এয়ারপোর্টের কার্গো টার্মিনালে ডাকাতি হয়েছে। এই ফ্লাইটে আফ্রিকা থেকে অনেকগুলো দামি ডায়মন্ড আনা হয়েছিল। সেখান থেকেই $1 মিলিয়ন একটা ডায়মন্ড চুরি হয়েছে। পুলিশ এখানে কাউকে ধরতে পারেনি, তবে পুলিশের ধারণা এটা প্যান্থার গ্যাংয়ের কাজ। নিউজটা দেখেই নিক বুঝে যায় এটা নির্ঘাত ডনিরই কাজ। অন্যদিকে তখন ফ্রান্সের একটা রেল স্টেশন থেকে ডনি এবং তার গ্যাং মেম্বারদের বের হতে দেখা যায়। তারা একটা গাড়িতে চড়ে স্টেশন থেকে বের হয়ে যায়। যাবার পথে জোভানা ডনিকে তার নতুন ফেক আইডেন্টিটি দিয়ে দেয়। নতুন আইডেন্টিটি অনুযায়ী ডনি একজন ডায়মন্ড ডিলার। সে লন্ডন থেকে এখানে ডায়মন্ডের ডিল করতে এসেছে। আর বাকি গ্যাং মেম্বাররা হলো ইডিএম ক্লাব প্রমোটার। তারা ফেস্টিভ্যালের অজুহাত দিয়ে 2 সপ্তাহ এখানেই থাকবে। আসলে তারা ফ্রান্সে এসেছে অনেক বড় একটা প্ল্যানিং নিয়ে, আর সেটা হলো ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টার বা WDC থেকে ডায়মন্ড চুরি করা। WDC এর ভল্টে দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান ডায়মন্ডগুলো সেফটির সাথে রাখা আছে। যাই হোক, সিন শিফট হয়ে আবারও অফিসার নিককে দেখা যায় সে হলি নামের একটা মেয়েকে তুলে নিয়ে যায়। হলি হলো পার্ট 1-এ ফেডারেল ব্যাংকে চুরির ঘটনায় জড়িত ডনির টিম লিডার ম্যারিম্যানের গার্লফ্রেন্ড। তো নিক হলিকে জিজ্ঞেস করে চুরির পরে ডনি আর ম্যারিম্যানের কোথায় পালানোর প্ল্যান ছিল আর টাকাগুলোই বা কোথায় রাখার কথা ছিল। হলি তখন নিককে এই তথ্য দেবার বিনিময়ে ডিল করে যে ডনিকে ধরতে পারলে নিক যেন ম্যারিম্যানের ভাগের $7 মিলিয়ন উদ্ধার করে হলিকে দিয়ে দেয়। তো এরপরে হলি জানায় চুরির টাকাগুলো ডনি নিজ ডায়মন্ড ব্যাংকে রেখেছে। অন্যদিকে জোভানাকে দেখা যায় সে চাভা নামের একজনের সাথে ডনির সাক্ষাৎ করায়। এই চাভা হলো ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টার বা WDC এর ভল্ট ম্যানেজারের স্ত্রী। এছাড়া সে নিজেও WDC এর সিকিউরিটির দায়িত্বে আছে। তো ডনি নিজের ফেক প্রোফাইল এবং পোর্টফোলিও দিয়ে চাভাকে পটিয়ে ফেলে। সে এখানে বেশ কিছু ডায়মন্ডের ডিল করতে এসেছে। এতে চাভা ইমপ্রেস হয়ে ডনিকে WDC তে নিয়ে যায়। WDC এর সামনে এসে ডনি বুঝতে পারে এটা অত্যন্ত সিকিউর জায়গা। ঢোকার আগেই এখানে সার্ভারে আইডেন্টিটি চেক করা হয়, এমনকি ভিজিটর কেউ সার্চ করা হয়, এরপরে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়। WDC এর বাইরে প্রশিক্ষিত গার্ডদের পাশাপাশি অসংখ্য সিসি ক্যামেরা লাগানো। এমনকি কেউ WDC এর ভেতরে ঢোকা থেকে শুরু করে সে বের না হওয়া পর্যন্ত তার উপর নজর রাখা হয়। তো ভেতরে ঢুকে চাভা ডনিকে তার হাজবেন্ড আলভিয়ার সাথে দেখা করায়। আলভিয়া হলো WDC এর ভোল্ট ম্যানেজার। তো ডনি গতদিন চুরি করে আনা লাল রঙের ডায়মন্ডটা আলভিয়াকে দেখিয়ে বলে সে একজন ডায়মন্ড ডিলার আর ডায়মন্ড ডিলিং এর জন্য একটা অফিস প্রয়োজন। আসলে WDC এর কাজই এটা। এই বিল্ডিংটা ইউরোপের সবচেয়ে সিকিউর বিল্ডিং, তাই এখানে ডায়মন্ডের সেফটি থেকে শুরু করে কেনা বেচা সবই করা হয়। তাই ডনির কাগজপত্র সব চেক করার পরে আলভিয়া ডনিকে একটা অফিস দিয়ে দেয়। কিন্তু ডনির তো অফিস পাওয়াটা মূল উদ্দেশ্য ছিল না। সে আসলে WDC এর ভল্টের অ্যাক্সেস পেতে চাইছিল। এই জন্য সে আলভিয়াকে বলে আগামী সপ্তাহে তার আরো কিছু মাল আসবে, এর জন্য তার একটা ভল্ট বক্সের প্রয়োজন।
কিন্তু আলভিয়া জানায় এই মুহূর্তে তাদের কোনো ভল্ট বক্স ফাঁকা নেই। এটা শুনে ডনি একটু আপসেট হয়, কারণ ভল্ট বক্স না পেলে তো সে ভল্ট রুম পর্যন্ত পৌঁছাতেই পারবে না। তবুও ডনি শান্ত থাকে এবং ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করে না, কারণ সে চিন্তা করে পরবর্তীতে কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে। যাই হোক, পরের সিনে অক্টোপাস নামের একজন সিসিলিয়ান মাফিয়া লিডারকে দেখা যায়। ডনি যে লাল রঙের ডায়মন্ডটা চুরি করেছে সেটা অক্টোপাসে ইম্পোর্ট করে বিমানে নিয়ে আসছিল। তো অক্টোপাস চুরির ব্যাপারটা জানা মাত্রই নির্দেশ দেয় যেভাবেই হোক ডায়মন্ডটা যেন উদ্ধার করে আনা হয়। এদিকে চাভা ডনিকে একজন ডায়মন্ড এক্সপার্টের কাছে নিয়ে যায়। এক্সপার্ট ডনির লাল ডায়মন্ডটা চেক করে বলে এটা 3274 ক্যারেটের ডায়মন্ড, সো এটা খুবই ভালো কোয়ালিটির। তবে সেই ডায়মন্ডের ভেতরে একটা জিপিএস ট্র্যাকার খুঁজে পায়। চাভা তখন ডনির দিকে একবার সরু চোখে তাকিয়ে জিপিএস ট্র্যাকারটা কফির কাপের ভেতরে ফেলে নষ্ট করে দেয়। এরপরে তারা ডনির সাথে ডায়মন্ডটার জন্য 42 লাখ ইউরো ডিল করে। যদিও ডনি 50 লাখের নিচে ডিল করতে চাইছিল না, কিন্তু তার আর কোনো অপশন না থাকায় 42 লাখ ইউরোতেই ডায়মন্ডটা বিক্রি করতে রাজি হয়ে যায়। তো ডিল কমপ্লিট করে ডনি ফিরে আসে এবং প্যান্থার গ্যাংয়ের বাকিদের সাথে মিটিংয়ে যোগ দেয়। জোভানা তখন ডাব্লিউডিসিতে চুরির প্ল্যানটা সবার কাছে এক্সিকিউট করছিল। সে জানায় এটা হবে তাদের এ যাবৎকালের সবচেয়ে বড় চুরি, আর তারা যদি সফলভাবে কাজটা করতে পারে তাহলে 850 মিলিয়ন ইউরো হাতিয়ে নিতে পারবে। সে সবাইকে একটা করে নতুন সিম কার্ড দেয়, যেটা শুধুমাত্র তারা নিজেদের ভেতরে কমিউনিকেশনের জন্য ইউজ করবে। এছাড়াও সে সবাইকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়, যেমন ভুক নামের একজন প্রয়োজনীয় অস্ত্রপাতির দিকটা সামলাবে, মার্কো গাড়ি আর ট্রান্সপোর্টের ব্যাপারগুলো সামলাবে, আর ডাব্লিউডিসি এর ভেতরে যাওয়া আসার সেফটির ব্যাপারটা ড্রাগন দেখবে, এবং নজরদারির দায়িত্বে থাকবে স্লাভোকো। আলোচনা শেষে ডনি ডাব্লিউডিসি এর একটা ব্লুপ্রিন্ট দেখে সবাইকে বুঝিয়ে দেয় তারা কিভাবে ডাব্লিউডিসিতে চুরির প্রস্তুতি নেবে। এদিকে অফিসার নিককে দেখা যায় সে ডনির লেজ ধরে ঠিকই ফ্রান্সে পৌঁছে যায়। এয়ারপোর্টে নেমে সে সোজা পুলিশ ব্যুরোতে চলে যায়। সেখানে গিয়ে নিক ক্যাপ্টেন হুগোর সাথে দেখা করে। যেহেতু নিক হলির কাছ থেকে জানতে পেরেছিল ডনি নিজ ডায়মন্ড ব্যাংকে চুরির টাকাগুলো রেখেছে, তাই সে হুগোকে বলে সেদিনের এয়ারপোর্টের চুরির ঘটনায় একজন কৃষ্ণাঙ্গ জড়িত, তার নিজ ডায়মন্ড ব্যাংকে যাওয়া আসা আছে। এই বলে হুগোকে কনভিন্স করে সে নিজ ডায়মন্ড ব্যাংকের বাইরের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। হুগো তাকে ফুটেজগুলো দেখায়। ফুটেজে নিক স্পষ্টভাবে ব্যাগ কাঁধে করে ডনিকে ব্যাংক থেকে বেরিয়ে আসতে দেখে এবং নিশ্চিত হয়ে যায় ডনি ফ্রান্সেই আছে। তবে নিক এখানে হুগো এবং বাকি পুলিশ সদস্যদের কাছে মিথ্যে করে বলে সে যাকে সন্দেহ করছিল এটা আসলে সে না। এই বলে নিক সেখান থেকে বেরিয়ে আসে। আসলে তার মাথায় অন্য প্ল্যান চলছিল, আর সেটা আমরা একদম শেষ দিকে বুঝতে পারবো। তো বুড়ো থেকে নিক সোজা ডনির বাসায় চলে যায়। রাতে কাজ সেরে ডনি বাড়িতে ঢুকেই দেখে নিক তার টেবিলে বসে ডিনার করছে। নিককে দেখে ডনি বেশ ঘাবড়ে যায়। তবে নিক তাকে ভরসা দেয় সে এখানে কোনো ঝামেলা করতে আসেনি, এমনকি ডনিকে গ্রেফতার করতেও আসেনি। নিক বলে ডনির উচিত তাকে ধন্যবাদ জানানো, কারণ নিক সুযোগ না দিলে ডনি ব্যাংক লুটের পরে পালিয়ে আসতে পারত না। তো এরপরে নিক বলে সে এসব চাকরি বাকরি আর করতে চায় না, এসবে তার বিরক্তি চলে এসেছে, তাই সে এখন ডনির সাথে যোগ দিতে চায়। যদিও ডনি নিককে এক বিন্দু বিশ্বাস করছিল না, কিন্তু নিক জেনে গিয়েছিল ডনি ডাব্লিউডিসিতে চুরি করতে চলেছে। নিক ডনিকে জিজ্ঞেস করে সে কিভাবে ওখানে চুরি করবে। ডনি তখন জানায় সে এই ব্যাপারটা নিয়ে কাজ করছে। তখন নিক বলে সে এই চুরিতে তাদেরকে হেল্প করতে চায়, এই জন্য ডনি যেন শীঘ্রই নিককে প্যান্থার গ্রুপের বাকি সদস্যদের সাথে দেখা করিয়ে দেয়। এই বলে নিক সেখান থেকে বেরিয়ে যায়। তো এর পরদিন ডনি নিককে জোভানার সাথে দেখা করায়। ডনি মিথ্যা করে বলে নিকের সাথে তার জেলে পরিচয় হয়েছিল, সে রিসেন্টলি জেল থেকে ছাড়া পেয়েছে, এখন সে নিককেও দলের সাথে নিতে চায়। জোভানা এখানে সহজেই ডনির কথা বিশ্বাস করে নেয় এবং নিককে দলে নিতে রাজি হয়ে যায়। তো সব ঠিকঠাক হয়ে গেলেও ডনি এখনো ডাব্লিউডিসি এর ভল্ট পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই সে আবারও চাভার কাছে যায় এবং বলে তার প্রায় 3000 ক্যারেটের ডায়মন্ড আসতে চলেছে। সে এত দামি ডায়মন্ড অফিসে ফেলে রাখতে পারবে না, এই জন্য তার একটা আর্জেন্ট ভল্ট বক্স প্রয়োজন। যদিও কোনো ভল্ট বক্স ফাঁকা ছিল না, তবুও চাভা তার নিজের ভল্ট বক্সে ডনির ডায়মন্ডগুলো রাখতে রাজি হয়। তাই খুশি মনে ফিরে এসে ডনি রাতে একটা নাইট ক্লাবে যায়। সেখানে নিককেও প্যান্থার ক্রুয়ের বাকিদের সাথে দেখা করানোর জন্য ডাকা হয়েছিল। ডনি নিকের সাথে মার্কো, ভুক, ড্রাগন এবং স্লাভোকোর পরিচয় করিয়ে দেয়। এরপরে তারা আড্ডায় মেতে উঠে। নিক সহজেই সবার সাথে ফ্রি হয়ে যায়, কিন্তু প্রথমবার গঞ্জিকা ট্রাই করায় নিকের মাথা আউলা ঝাউলা হয়ে যায়। তাই ডান্সের সময়ে সে জোভানার সাথে ক্লোজ হয়ে যায়। এটা দেখে মার্কো খুব ক্ষেপে যায়, কারণ জোভানা মার্কোর এক্স গার্লফ্রেন্ড। ডনি তাই এগিয়ে গিয়ে নিককে সাবধান করে দিয়ে জোভানার কাছ থেকে সরে আসতে বলে, কিন্তু নিকের উত্তেজনা থামছিলই না। সে আবারও জোভানার সাথে ঢলাঢলি শুরু করে। তবে এবার আর মার্কো সহ্য করতে না পেরে নিককে ঘুষি মেরে দেয়। নিকও মার্কোকে পাল্টা মারতে শুরু করে। দ্রুত লোকজন এসে তাদের থামিয়ে দেয় এবং গার্ডরা নিককে বাইরে বের করে দেয়। নিকের সাথে ডনিও বাইরে চলে আসে।
তারা বাসায় ফিরে যাচ্ছিল, তবে হঠাৎ রাস্তায় মাফিয়া অক্টোপাসের লোকেরা তাদের ধরে ফেলে এবং গাড়িতে করে তুলে নিয়ে যায়। আসলে ডনি যে অক্টোপাসের লাল ডায়মন্ডটা চুরি করেছিল এটা তারা জেনে গিয়েছিল, আর নিক যেহেতু এখন ডনির সাথে আছে তাই বিনা দোষে তাকেও তুলে নিয়ে যায়। তো তাদেরকে একটা পোর্টে এনে একটা জাহাজে তুলে সমুদ্রের মাঝে নিয়ে যাওয়া হয়। এরপরে অক্টোপাসের ডান হাত ডনিকে বলে, বাবু সোনা, তুমি হয়তো ভুল করে আমাদের ডায়মন্ডটা নিয়েছো, তাই এবার ওটা ফেরত দাও। কিন্তু ডনি ডায়মন্ডটা না দিতে চাইলে তারা ডনি এবং নিক দুজনকেই সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। নিক তখন ডনিকে গালাগাল করে যে সে ডায়মন্ড চুরির জন্য আর কাউকে পেল না, সে এরকম সাংঘাতিক মাফিয়ার ডায়মন্ড কেন চুরি করতে গেল। দুজনে কথা কাটাকাটির পরে নিক ডনিকে জুতা খুলে ফেলতে বলে দুজনে সাঁতরাতে শুরু করে। প্রাণপণে সাঁতার কেটে অবশেষে তারা সমুদ্র পার হয়ে উপরে উঠে আসে, আর এরপরে তারা বাসায় ফিরে যায়। জোভানা ডনিকে ডাব্লিউডিসি এর কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দিয়েছিল। ফ্ল্যাটের বারান্দা থেকে ডাব্লিউডিসি স্পষ্ট দেখা যেত। তো বারান্দা থেকে নিক ডাব্লিউডিসি এর গার্ডদের উপরে নজর রাখছিল। পুলিশ অফিসার হিসেবে তার পর্যবেক্ষণ ক্ষমতা খুব ভালো ছিল। নিক খেয়াল করে এখানকার গার্ডরা ওভার কনফিডেন্সের জন্য গা ছাড়াভাবে গার্ড দিচ্ছে। ডিউটি টাইমে কেউ কেউ স্মোক করছে, কেউ কেউ ফোনে গল্প করছে, আবার কেউ কেউ সিনেপ্লেক্স 52 এর এক্সপ্লানেশন দেখছে। তার মানে চুরির দিনে এই গার্ডদেরকে তারা সহজেই প্রতিহত করতে পারবে। তো পর্যবেক্ষণ শেষ করে নিক বাকি ক্রু মেম্বারদের কাছে গিয়ে এগুলো জানায়। স্লাভোকো এখানে নিককে বলে, ডাব্লিউডিসি এর সবচেয়ে বড় সমস্যা হলো এটার কোনো এমার্জেন্সি এক্সিট নেই, মানে বিল্ডিং এ ঢোকা এবং বের হবার শুধুমাত্র একটাই পথ। এই জন্য তারা বিল্ডিং এ ঢোকা এবং বের হবার জন্য ছাদ ইউজ করবে, কারণ ছাদের উপরে কোনো সিকিউরিটি নেই, আবার গার্ডেরাও উপরের দিকে সেভাবে নজর রাখে না। এই জন্য ছাদই তাদের জন্য সবচেয়ে সেফ এন্ট্রি পয়েন্ট। যাই হোক, রাতে তারা ওয়্যার হাউসে যায়, যেখানে বসে তারা প্ল্যান এক্সিকিউট করছিল। তবে গত রাতের ঝামেলার পরে মার্কো এবং ভুক গ্যাং ছেড়ে চলে গিয়েছে, তাই আপাতত প্যান্থার ক্রুর মেম্বার হলো জোভানা, ডনি, নিক, ড্রাগন এবং স্লাভোকো। তো ডনি ডাব্লিউডিসি এর ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে এখানে মোট 127টা সিসি ক্যামেরা রয়েছে, তবে মনিটরে একসাথে মাত্র 10টা ক্যামেরার লাইভ ফুটেজ দেখা যায়, এবং প্রতি 10 সেকেন্ড পর পর আগের 10টা ক্যামেরা চেঞ্জ হয়ে নতুন 10টা ক্যামেরা যুক্ত হয়। মানে যখন 10টা ক্যামেরার ফুটেজ মনিটরে শো করে তখন বাকি 117টা ক্যামেরার ফুটেজ আর দেখা যায় না, সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। এভাবেই পর্যায়ক্রমে তারা 10 সেকেন্ড পর পর 10টা করে ক্যামেরার ফুটেজ মনিটরিং করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডাব্লিউডিসি এর ভেতরের ফুটেজ যাতে লিক হয়ে না যায়, এই জন্য তারা কোনো ক্যামেরার ফুটেজই স্টোরেজ করে না, সেখানে শুধুমাত্র লাইভ ফুটেজই দেখা যায়। অর্থাৎ যদি তারা এমন একটা রুট দিয়ে ভল্টে ঢুকে যেখানকার ফুটেজ সবার শেষে মনিটরিং হবে, তাহলে তারা সেফলি ভল্টে ঢুকতে পারবে। আর যেহেতু ফুটেজ স্টোরেজ করা হয় না, তাই তারা যে ভল্টে ঢুকেছে সেটা কেউ জানতেও পারবে না। যাই হোক, তারা প্ল্যান রেডি করে বলে এখন থেকে তাদের চুরির কার্যক্রম শুরু হয়ে যাবে। তো পরের দিন ডনি নিককে নিজের সিকিউরিটি অফিসার সাজিয়ে ডাব্লিউডিসিতে যায় এবং ম্যানেজার আলভিয়ার সাথে দেখা করে। ডনি বলে নিক তার পক্ষ হয়ে ডায়মন্ড নিয়ে ভল্টের ভেতরে যাওয়া আসা করবে। আলভিয়া তখন নিকের ডিটেলস চেক করার পরে তাকে ভল্টের অ্যাক্সেস দিতে রাজি হয়ে যায়। এরপরে তারা ওয়্যার হাউসে ফিরে আসে এবং চুরির জন্য জিনিসপত্রগুলো রেডি করার কাজে লেগে পড়ে। যেহেতু নিক ভল্টের ভেতরে যাবে, তাই জোভানা নিককে একটা স্পেশাল স্যুট পরিয়ে দেয়। এই স্যুটের চারদিকে আইএসআর রেকর্ডার লাগানো আছে, যার কারণে এই স্যুট পরে নিক যেখানেই যাবে তারা নিকের চারপাশের সব দৃশ্য দেখতে পারবে। আবার গার্ডেরাও চেকিং এর সময়ে স্যুটে লাগানো ক্যামেরাগুলো ডিটেক্ট করতে পারবে না। তো রেডি হবার পরে ডনি নিককে নিয়ে ডাব্লিউডিসি এর সামনে আসে। সেখান থেকে চাভা নিককে নিয়ে ভেতরে চলে যায়। নিকের স্যুটে থাকা গোপন ক্যামেরার মাধ্যমে বাকি মেম্বাররা ওয়্যার হাউসে বসেই ডাব্লিউডিসি এর ভেতরের সব ম্যাপ বুঝে নিচ্ছিল, কোথায় কি আছে সেগুলো দেখে নিজেদের প্ল্যান এক্সিকিউট করছিল। এদিকে একটু পরে তারা ভল্টের সামনে পৌঁছে যায়। নিক যাতে ভল্ট রুমের পাসওয়ার্ড দেখে না ফেলে, তাই আলভিয়া নিককে পেছনে ঘুরে দাঁড়াতে বলে। কিন্তু নিকের তো স্যুটের পেছনেও ক্যামেরা লাগানো ছিল, তাই সহজেই প্যান্থার ক্রু মেম্বাররা পাসওয়ার্ডটা দেখে ফেলে। তো ভেতরে ঢোকার পরে চাভা তার পার্সোনাল ভল্ট বক্সটা ওপেন করে। এটার মধ্যেই চাভা ডনির ডায়মন্ডগুলো রাখবে। নিক তখন আর চোখে দেখতে পায় চাভার লকারে ডনির চুরি করা মাফিয়া অক্টোপাসের লাল ডায়মন্ডটাও রাখা আছে। তো ডনির ডায়মন্ডগুলো রেখে তারা বের হয়ে আসে। তবে ওয়্যার হাউসে বসে এতক্ষণ ডাব্লিউডিসি এর ভেতরের দৃশ্য মনিটরিং করে ড্রাগন একটু চিন্তিত হয়েছিল, কারণ হলওয়ে থেকে ভল্ট পর্যন্ত একটা ক্যামেরাকে তারা ফাঁকি দিতে পারবে না। এই ক্যামেরাটা কখনোই বন্ধ হয় না, মানে একই সময়ে 117টা ক্যামেরাকে তারা ফাঁকি দিতে পারলেও এই ক্যামেরাটাকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। তবুও জোভানা বলে তারা কোনো একটা উপায় ঠিকই বের করে নেবে। যাই হোক, নিক ফিরে এসে ডনিকে জানায় সে চাভার লকারটা দেখেছে, এটার মধ্যে লাল ডায়মন্ডটা রাখা আছে। বাম সাইডের দ্বিতীয় সারিতে উপর থেকে 9 নাম্বার লকারটা হলো চাভার লকার। নিক কাগজে ছবি এঁকেও ডনিকে সেটা বুঝিয়ে দেয়।
এদিকে মার্কো এবং ভুককে দেখা যায় তারা প্যান্থার গ্যাংকে টক্কর দেবার জন্য নতুন একটা গ্যাং রেডি করেছিল। প্যান্থাররা ডাব্লিউডিসিতে চুরির পরে যখন বের হবে তখন তারা ওদেরকে অ্যাটাক করবে এবং চুরির মালগুলো নিয়ে পালিয়ে যাবে, এটাই মূলত তাদের প্ল্যান ছিল। পরের সিনে দেখা যায় ওয়্যারহাউসে বসে প্যান্থার ক্রু একটা ডিভাইস বানিয়ে ফেলেছে যা দিয়ে হলরুম থেকে ভলরুম পর্যন্ত যে ক্যামেরাটা আছে সেটাকে তারা ফাঁকি দিতে পারবে। এছাড়া সেখানে থার্মাল সেন্সরও লাগানো ছিল, আর সেই সেন্সরটা নষ্ট করার জন্য তারা একটা স্প্রে ইউজ করবে। তো পরের দিন নিক ভল্ট থেকে একটা ডায়মন্ড আনার জন্য আবারও ডাব্লিউডিসিতে যায় এবং সুযোগ বুঝে সেন্সরে স্প্রে লাগিয়ে দেয়। এভাবে কয়েকদিন ডায়মন্ড আনার অজুহাতে নিক বারবার ভল্ট রুমে যেতে থাকে এবং সেখানকার সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো দেখে আসে। গ্যাংয়ের বাকিরাও ততদিনে একটা স্পেশাল গাড়ি তৈরি করে ফেলে যেটা তারা চুরির দিনে ইউজ করবে। তো এভাবে সব প্রস্তুতি কমপ্লিট হওয়ার পরে তাদের চুরির কাঙ্ক্ষিত দিনটি চলে আসে, কারণ এদিন অলিভিয়া এবং চাভা দুজনেই ফুটবল ম্যাচ এনজয় করতে একটা ক্লাবে গিয়েছিল। জোভানা তখন ডনির জন্য ভাড়া করা সেই ফ্ল্যাটে চলে যায়। সেখান থেকে সে ডাব্লিউডিসি এর উপর নজর রাখছিল এবং বাকি ক্রুদের আপডেট দিচ্ছিল। অলিভিয়া ডাব্লিউডিসি থেকে বেরিয়ে যাওয়া মাত্রই জোভানা ডনিকে সিগন্যাল দিয়ে দেয়। সিগন্যাল পেয়ে ডনি এবং বাকিরা ড্রেস আপে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে মার্কো তার দলবল এবং প্রচুর অস্ত্র নিয়ে রেডি হয়ে অপেক্ষা করছিল। তো কিছুক্ষণের মধ্যেই ডনি গাড়ি নিয়ে ডাব্লিউডিসি এর পাশের একটা থিয়েটারে চলে আসে। তারা তো সরাসরি এত গার্ডদের টেক্কা দিয়ে ডাব্লিউডিসিতে ঢুকতে পারবে না, এই জন্য তারা এই থিয়েটার থেকে ডাব্লিউডিসিতে ঢুকবে। যাই হোক, এখানে একটা ক্যামেরা লাগানো ছিল, ভেতরে কে ঢুকছে এই ক্যামেরাটা সেটা মনিটরিং করে। ডনি তখন অলিভিয়ার একটা মাস্ক পরে নেয়, ফলে ক্যামেরার সেন্সর থেকে অলিভিয়া ভেবে ভেতরে ঢোকার অ্যাক্সেস দিয়ে দেয়। এ সময় থিয়েটারের গার্ডেরাও ফুটবল উত্তেজনায় মেতেছিল, তাই তারাও ব্যাপারটা গুরুত্ব দিয়ে খেয়াল করে না। এরপরে তারা পার্কিং লটে চলে আসে। এখানেও একটা ক্যামেরা ছিল, তবে তারা ওই ক্যামেরাটা ফাঁকি দেবার জন্য গাড়ির রংটা সাদা করেছিল, ফলে গাড়িটা আশেপাশের আলো রিফ্লেক্ট করে ক্যামেরার উপরে ফেলছিল। এই জন্য যে গার্ড পার্কিং লটের ক্যামেরাটা মনিটরিং করছিল, তীব্র আলোর কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। আর এই সুযোগ নিয়ে ডনি বাকিদের নিয়ে থিয়েটারে ঢুকে পড়ে এবং সোজা ছাদে চলে যায়। এই ছাদ থেকে ডাব্লিউডিসি এর ছাদ মাত্র কয়েক ফুট দূরে। তাছাড়া ছাদের উপরে তো গার্ডেরা মনিটরিং করতো না, এই জন্য এটাই তাদের জন্য ডাব্লিউডিসিতে যাওয়ার একমাত্র পথ। তো তারা একটা পাইপের সাহায্যে একে একে সবাই ডাব্লিউডিসি এর ছাদে চলে যায়। এরপরে শুরু হয় তাদের আসল চ্যালেঞ্জ। জোভানা ডাব্লিউডিসি এর সিসি ক্যামেরাগুলো হ্যাক করে সেগুলোর মধ্যে কোন ক্যামেরা কখন অ্যাক্টিভ হচ্ছে সেটা ইজিলি দেখতে পাচ্ছিল, তাই সে ডনিকে আপডেট দিচ্ছিল কখন কোন পথ দিয়ে তাদের ঢোকা উচিত। ছাদের দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য তাদের হাতে 20 সেকেন্ড সময় ছিল। 20 সেকেন্ড পরেই ছাদের সিসি ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যাবে এবং মনিটরে শো করবে, তাই তারা দ্রুত ছাদের দরজার লক ভেঙে ভেতরে ঢুকে যায়। সিঁড়ির কাছের ক্যামেরাটা আবার তখন অ্যাক্টিভ ছিল, তাই তারা 12 সেকেন্ডের মতো অপেক্ষা করে এরপরে সেফলি সিঁড়ি বেয়ে নেমে আরেকটা রুমে চলে যায়। তবে এবার থেকে তারা আর সিঁড়ি ব্যবহার করতে পারবে না, কারণ প্রতিটা ফ্লোরেই সিসি ক্যামেরা ছিল। তাই তারা এবার লিফটের শাফট বা টানেল ইউজ করার সিদ্ধান্ত নেয়। তারা সাথে করে ক্লাইম্বিং রোপ নিয়ে এসেছিল। এই রুমের ক্যামেরা অ্যাক্টিভ হতে প্রায় 80 সেকেন্ড সময় বাকি ছিল, তাই তারা দ্রুত এই 80 সেকেন্ডের ভেতরেই লিফটের টানেলে দড়ি বেয়ে এলিভেটরে পৌঁছে এবং এলিভেটর থেকে হলরুমের ফ্লোরে চলে আসে। হলরুমে একটা ক্যামেরা ছিল যেটা 24 ঘন্টায় চালু থাকতো। তো এই ক্যামেরাটা ফাঁকি দেবার জন্য তারা সাথে করে একটা রিফ্লেকটিভ শিল্ড নিয়ে এসেছিল। রিফ্লেকটিভ শিল্ডটা ক্যামেরার দিকে ধরে তারা একজনের পেছনে আরেকজন লাইন ধরে দাঁড়ায় এবং আস্তে আস্তে হলরুম দিয়ে এগুতে থাকে। রিফ্লেকটিভ শিল্ডের কারণে ক্যামেরাতে তাদেরকে দেখা যাচ্ছিল না, যদিও মনিটরে ক্যামেরা কিছুটা ব্লার দেখাচ্ছিল, কিন্তু মনিটরিং এ থাকা গার্ড তখন ফুটবল খেলা দেখছিল, তাই সে ব্যাপারটা সেভাবে গুরুত্ব দিয়ে খেয়াল করে না। তো এভাবে তারা এবার ভল্টরুমের সামনে পৌঁছে যায়। এখানে একটা থার্মাল সেন্সর ছিল। এমনিতেই তো নিক এটাকে স্প্রে করে নষ্ট করে দিয়েছিল, তবুও তারা সেন্সরের উপর একটা ক্যাপ লাগিয়ে দেয়, তাই এখন আর থার্মাল সেন্সর তাদের গতিবিধি ডিটেক্ট করতে পারবে না। যাই হোক, এরপরে তারা ভল্টরুমের লকার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ডনি প্রথমেই চাভার লকারটা ভাঙে, কারণ সে অক্টোপাসের লাল ডায়মন্ডটা পেতে চাইছিল। ওটা ফেরত দিতে না পারলে অক্টোপাস তার বেঁচে থাকা হারাম করে দেবে, কিন্তু লাল ডায়মন্ডটা চাভার লকারে ছিল না, তাই ডনি একের পর এক সবগুলো লকার ভাঙতে শুরু করে। এরই মধ্যে আবার আরেক ঝামেলা বেঁধে যায়। অপ্রত্যাশিতভাবে অলিভিয়া ডাব্লিউডিসিতে চলে আসে। জোভানা তাই তৎক্ষণাৎ সবাইকে অ্যালার্ট করে দেয়। এই জন্য সবাই দ্রুত সব ডায়মন্ড এবং টাকা ব্যাগে ভরতে শুরু করে। তবে ডনি তখনও লাল ডায়মন্ডটা খুঁজছিল। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে সে লাল ডায়মন্ডটা পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে এলিভেটরে চলে যায়। এরপরে দড়ি বেয়ে পূর্বের মতোই ছাদে চলে আসে। তারপরে তারা ডাব্লিউডিসি এর ছাদ থেকে পাইপ বেয়ে থিয়েটারের ছাদে চলে যায়। ক্রুয়ের 3 জন ভালোভাবেই পার হয়ে যায়, কিন্তু সবার শেষে নিক পার হতে গিয়ে পাইপটা ভেঙে নিচে পড়ে যায়। যদিও নিক ছাদের কার্নিশ আটকে ধরে নিজেকে বাঁচিয়ে নেয়,
কিন্তু পাইপ ভেঙে রাস্তায় পড়ার আওয়াজে গার্ডেরা অ্যালার্ট হয়ে যায়। তারা রাস্তার উপরে পাইপ পড়ে থাকতে দেখে বুঝতে পারে ছাদে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তাই একজন গার্ড ছাদে চলে যায় এবং আরো কয়েকজন বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। নিক তখন নিজের কাছে থাকা ব্যাগটা ডনিদের কাছে ছুঁড়ে মারে এবং তাদের চলে যেতে বলে। ডনি, ড্রাগন আর স্লাভকো তাই সেখান থেকে পার্কিং লটে চলে যায় এবং তাদের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর নিক ততক্ষণে আবারও ডাব্লিউডিসি এর ভেতরে ঢুকে এক্সিট ওয়ে খুঁজছিল। কিন্তু ডাব্লিউডিসি থেকে বের হবার তো শুধুমাত্র একটাই পথ। তাই কিছুক্ষণের ভেতরেই সে একজন গার্ডের সামনে পড়ে যায়। আত্মরক্ষার জন্য নিক সেই গার্ডের উপরে গুলি চালিয়ে দেয়। যদিও গার্ড লাইফ জ্যাকেট পরা ছিল তাই সে শুধু আহত হয়, কিন্তু গুলির আওয়াজে বাকি গার্ডেরা অ্যালার্ট হয়ে যায় এবং ইমার্জেন্সি সাইরেন বেজে ওঠে। গার্ডেরা সবাই ভেতরের দিকে চলে যায় আর এই সুযোগে নিক উত্তর দিকের একটা জানালা দিয়ে লাফিয়ে বাইরে চলে আসে। ততক্ষণে সে বাকি ক্রু মেম্বারদের নিজের অবস্থান জানিয়ে দিয়েছিল, তাই তারা এসে নিককে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রাস্তায় একটা পুলের সাথে থাকা সিসি ক্যামেরায় তারা ধরা পড়ে। এই জন্য তারা একটা পার্কিং লটে ঢুকে পড়ে, যেখানে জোভানার কাছে চুরির মালামালগুলো দিয়ে দেয় তারা। আর নিজেদের গাড়ির নম্বর প্লেট বদলে ফেলে এবং গাড়ির উপরে যে সাদা স্টিকার মেরে রেখেছিল সেই স্টিকারটাও তুলে ফেলে। তাই এবার তাদের গাড়ির রং পাল্টে কালো হয়ে যায়। ফলে তারা আবারও বাইরে বেরিয়ে আসার পরে পুলিশ তাদের আর ডিটেক্ট করতে পারে না। তারা এই শহর ছেড়ে দূরেই চলে যাচ্ছিল, কিন্তু ডনি খেয়াল করে তাদেরকে কেউ পিছু করছে। আসলে মার্কো আর তার গ্রুপই তাদেরকে পিছু করছিল। তবে ডনিরা যতক্ষণে অ্যালার্ট হচ্ছিল তার আগেই মার্কোর লোকজন তাদের উপর গুলি চালাতে শুরু করে। বেশ অনেকক্ষণ ধাওয়া চলতে থাকে। এক পর্যায়ে টায়ারে গুলি লেগে ডনিদের গাড়িটা থেমে যায়। তখন মার্কো এবং ভুক তাদেরকে মেরে ফেলার জন্য গাড়ি থেকে নেমে আসে। ঠিক এই সময় আরেকটা কাণ্ড ঘটে যায়। কেউ গুলি করে মার্কো এবং ভুককেই মেরে ফেলে। ব্যাপারটা দেখার জন্য তখন গাড়ি থেকে ডনিরা নেমে আসে এবং দেখে যে মাফিয়া অক্টোপাসের লোকেরা দাঁড়িয়ে আছে। তাদের সাথে অক্টোপাসের সেক্রেটারিও ছিল। সে এগিয়ে এসে ডনির কাছে লাল ডায়মন্ডটা চায় এবং ডনিও সেটা বের করে দেয়। তাই খুশি হয়ে সে ডনিকে একটা নতুন গাড়ি দিয়ে দেয় এবং গাড়িটা নিয়ে ডনিরা সেফলি সেখান থেকে চলে যায়। এরপর অক্টোপাস গ্যাংয়ের লোকেরা ডনিদের আগের গাড়িটাকে পুড়িয়ে প্রমাণ গায়েব করে ফেলে। যাই হোক, এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। পরিস্থিতি শান্ত হলে প্যান্থার গ্যাং মেম্বাররা ইতালিতে একটা রেস্টুরেন্টে এসে মিলিত হয়। সেখানে তাদের চুরি করে আনা ডায়মন্ডগুলো কেনার জন্য ক্লায়েন্টও এসেছিল। তারা আনন্দের সাথে ডিল করছিল। এ সময় হঠাৎই চারদিক থেকে পুলিশ এসে তাদেরকে ঘিরে ধরে। এরপরে হাতে নাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে ক্যাপ্টেন হুগো নিককে সাইডে এনে ছেড়ে দেয়। আসলে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত নিক পুলিশের হয়েই কাজ করছিল। সে প্ল্যান করেই ডনির গ্রুপে জয়েন করে এবং তার বিশ্বাস অর্জন করে, যাতে সে পুরো গ্যাংকেই হাতে নাতে ধরিয়ে দিতে পারে। অবশেষে সে সফলও হয়, কিন্তু তার মনটা খুবই অশান্ত হয়েছিল, কারণ সে বন্ধুত্বের নামে সবাইকে ধোঁকা দিয়েছে। তাই জিতেও তার নিজেকে হেরে যাওয়া মানুষ বলে মনে হচ্ছিল। যাই হোক, কয়েকদিন পরে নিক জেলে ডনির সাথে দেখা করতে যায়। দুজনের মাঝে কিছুক্ষণ মান অভিমানের কথাবার্তা চলে। এক পর্যায়ে ডনি জিজ্ঞেস করে নিক কি শুধুমাত্র নিজের উদ্দেশ্য সাধনের জন্যই এতদিন তার সাথে ছিল, মানে তাদের বন্ধুত্ব কি মিথ্যে ছিল? উত্তরে নিক বলে তাদের বন্ধুত্ব মিথ্যা ছিল না, তবে মানুষ কখনো তার স্বভাব পরিবর্তন করতে পারে না। সে অপরাধীদের সাথে থাকলেও মন থেকে সে পুলিশই ছিল। যাই হোক, কথাবার্তা শেষে আবার দেখা হবে বলে নিক বেরিয়ে চলে যায়। এর কয়েকদিন পর দেখা যায় ডনিকে ট্রান্সফার করে অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন দুটো হেলিকপ্টার এসে পুলিশের গাড়িবহরকে থামিয়ে দেয় এবং পুলিশের কাছ থেকে ডনিকে ছিনিয়ে নিয়ে চলে যায়। ডনি কিছুতেই বুঝতে পারছিল না যে এত বড় বুকের পাটা আবার কার হলো। তো এরপরে ডনিকে সরাসরি অক্টোপাসের সামনে নিয়ে আসা হয়। এরকম সাংঘাতিক মাফিয়ার সামনে বসে ডনি বেশ ঘাবড়েছিল। তবে অক্টোপাস থেকে ভরসা দিয়ে বলে তার কোনো ভয় নেই। তাকে মারার হলে অক্টোপাস অনেক আগেই তাকে মেরে ফেলত। আসলে প্রথমে অক্টোপাসের ডায়মন্ড চুরি এবং পরবর্তীতে ডাব্লিউডিসিতে চুরি দেখে অক্টোপাস ডনির ক্যাপাবিলিটি সম্পর্কে বুঝে গিয়েছিল। তাই অক্টোপাস ডনিকে তার দলের হয়ে কাজ করার অফার দেয়। ডনিও অক্টোপাসের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এরপরে মুভির লাস্ট সিনে নিককে দেখা যায় সে গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন তার কাছে ডনির মেসেজ আসে। ডনি মেসেজে লিখেছে, আমাদের শীঘ্রই দেখা হবে। ডনির এই মেসেজটা পড়ে নিকের মুখে হাসি ফুটে ওঠে এবং তার মনের অস্থিরতাও কেটে যায়। সেই সাথে মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তবে মুভিটার শেষ সিন দেখে মনে হচ্ছে এই মুভিটার থার্ড পার্টও আসবে। তবে সেটা রিলিজ হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই পার্টটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।